জারণ বিজারণ। জারণ বিজারণ আমাদের রসায়নবিদ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারণা। তো জারণ বিজারণের ধারণাটা বিশেষ করে রসায়নের ধাতুবিদ্যা যে চ্যাপ্টারটা আছে তাতে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো অন্যান্য জায়গাতেও আমার জারণ বিজারণ এর ব্যবহার কিন্তু আছে, কিন্তু ধাতুবিদ্যায় বিশেষ করে কিন্তু এই জারণ বিজারণের ধারণাটা আমাদের খুব দরকার। তো সেই জন্যই আমি আলাদা করে জারণ বিজারণ সম্বন্ধে একটা ক্লাস আমি অ্যারেঞ্জ করেছি। তো জারণ বিজারণ সম্বন্ধে আমরা মোটামুটি এই ক্লাস 8 থেকেই এর কনসেপ্ট আমাদের এসেছে। তো জারণ সম্বন্ধে আগের যে ধারণা ছিল সেটা হচ্ছে কোনো যৌগের সাথে বা কোনো মৌলের সাথে যদি কোনো একটা অক্সিজেন যুক্ত হয় তাহলে সেটাকে জারণ বলা হয়, বা হাইড্রোজেন বিযুক্ত বা হাইড্রোজেন দিয়ে বেরিয়ে আসে সেটাকেও কিন্তু জারণ বলা হয়। আর বিজারণ বলতে কোনো মৌল বা যৌগের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাকে বলা হয় বিজারণ। আর কোনো মৌল থেকে যদি অক্সিজেন বেরিয়ে যায় তো সেইটাকেও কিন্তু বিজারণ বলা হয়। তো এটা ছিল আগেকার ধারণা। তো এই অক্সিজেন হাইড্রোজেন নিয়েই আমরা সাধারণত আগে জারণ বিজারণ বলা হতো বা বোঝানো হতো। তো এটার কিছু অসুবিধাও কিন্তু পরবর্তীকালে ফেস করা হয়েছে। যেমন যে বিক্রিয়ায় অক্সিজেন বা হাইড্রোজেন কোনো যুক্তই নয়, তো সেক্ষেত্রে তাহলে আমাদের জারণ বিজারণের কনসেপ্ট তো কাজে আসছে না, অথচ ওখানে জারণ বিজারণ হচ্ছে। তো জারণ বিজারণের এই যে মডার্ন কনসেপ্ট সেইটা আমরা একটু আজকে দেখব। তো এটাকে অনেক সময় ইলেকট্রনীয় তত্ত্ব বলা হয়, জারণ বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব বলেও বলা হয়। আবার আরও অ্যাডভান্স লেভেলে গিয়ে জারণ বিজারণের সংখ্যা দিয়েও কিন্তু এগুলো লেখা হয়। তো আমরা মেনলি যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্বটাই কিন্তু আমরা আলোচনা করব। তো আমি আগের যে কনসেপ্ট ছিল সেটা একটা এক্সাম্পল দিয়ে জাস্ট একটু মনে করিয়ে দিই। যেমন এই বিক্রিয়াটা Fe2O3 প্লাস কার্বন, অর্থাৎ ফেরিক অক্সাইড প্লাস কার্বন, এটা বিক্রিয়া করলে হয় Fe প্লাস কার্বন মনোক্সাইড। যদি ব্যালেন্স করি এখানে 2Fe হবে, আর এখানে 3 কার্বন মনোক্সাইড হবে, আর এখানে 3C হবে। তো দেখো এই যে বিক্রিয়াটা আমি লিখেছি এটা কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়া। এখান থেকে বোঝা যায় জারণ আর বিজারণ একসাথেই ঘটে। এটাও তো আমরা এইটা জেনেছি। একটু বোঝানোর চেষ্টা করি। তো দেখা যায় এখানে কি হচ্ছে, লোহার সাথে অক্সিজেন যুক্ত ছিল আর এখানে লোহার থেকে অক্সিজেন বেরিয়ে গেছে। তাহলে এই যে এখানটায় যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা হয়েছে কি বিজারণ। এটা হচ্ছে বিজারণ, অর্থাৎ লোহার বিজারণ হয়েছে। তো অক্সিজেনটা কে নিয়েছে, অক্সিজেনটা নিয়েছে কার্বন। তাহলে কার্বনের কি হয়েছে, কার্বনের হয়েছে জারণ। তাহলে এই যে কার্বনের হয়েছে জারণ, একটা থেকে অক্সিজেন বেরিয়ে গেছে আর একটা থেকে অক্সিজেন ঢুকেছে, এন্টার করে গেছে। তো এই ছিল আমার এইটের কনসেপ্ট। তো এবার আমরা এটাকেই আরেকটু আধুনিক যে ব্যাখ্যা সেইটা নিয়ে আজকে আমাদের আলোচনা করব। এটাও লাগবে, ঠিক আছে, এটা দিয়ে এটাও লাগবে, আধুনিক ব্যাখ্যাটাও আমার লাগবে। আধুনিক ব্যাখ্যার সাহায্যেও কিন্তু এইটা ব্যাখ্যা করা যায়। আসছি, আমি আস্তে আস্তে ধাপে ধাপে আলোচনা করছি। প্রথমে আসি জারণ। দেখো জারণের সংজ্ঞাটা আমি এখানে লিখে দিয়েছি। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে। জারণ কিভাবে হতে পারে, ধরো একটা পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেল। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরা যাক সোডিয়াম, ধরা যাক সোডিয়াম এই পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করলো, কি হচ্ছে Na+ হচ্ছে। বা ক্যালসিয়াম, ক্যালসিয়াম দুখানা ইলেকট্রন ছাড়লো, তাহলে কি হচ্ছে Ca2+ হচ্ছে।
তো এই যে পরমাণু থেকে যে ইলেকট্রন বেরিয়ে আসছে, তাহলে এইগুলো হচ্ছে জারণ হচ্ছে, অর্থাৎ পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়াকে বলা হচ্ছে জারণ। তো সোডিয়াম থেকে একটা ইলেকট্রন, ক্যালসিয়াম থেকে দুটো ইলেকট্রন কেন বেরোচ্ছে সেইটা কিন্তু এদের যোজ্যতা অনুযায়ী ঘটনাটা ঘটে। যেহেতু ক্যালসিয়ামের যোজ্যতা 2, তাই এখান থেকে দুটো ইলেকট্রন বেরোতে পারে সর্বোচ্চ, আর সোডিয়ামের যোজ্যতা 1, তো এখান থেকে একটা ইলেকট্রন বেরোয়। ঠিক আছে, তো এটা নির্ভর করে যোজ্যতার উপরে কটা ইলেকট্রন বেরোবে। তো মেনলি আমার মোট কথা হচ্ছে পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে তাকে আমরা জারণ বলে থাকি। সেকেন্ড, ক্যাটায়ন যদি ইলেকট্রন বর্জন করে, অর্থাৎ ও অলরেডি আগে একটা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন হিসাবে আছে, তারপরেও যদি আবার ও ইলেকট্রন বর্জন করে, সেইটাকেও কিন্তু আমরা জারণ বলবো। ফর এক্সাম্পল, ধরা যাক Fe2+, অর্থাৎ ফেরাস আয়ন। ফেরাস আয়ন করলো কি, আবার একটা ইলেকট্রন বর্জন করে ফেরিক আয়নে পরিণত হলো। ক্যাটায়ন অলরেডি ইলেকট্রন বর্জন করে ও ক্যাটায়ন হিসাবে আছে, প্লাস হিসাবে আছে, ও যদি আবার ইলেকট্রন একটা ফার্দার বর্জন করে, তাহলে সেইটাও কিন্তু আমরা জারণ বলবো। আরেকটা এক্সাম্পল, কপার প্লাস কিউপ্রাস, এ আবার একটা ইলেকট্রন বর্জন করলো, দিয়ে ধরো এটা কিউপ্রিক হলো, 2+ হলো, তাহলে এটাও কিন্তু আমার জারণের মধ্যেই পড়ছে। অ্যানায়ন থেকে যদি ইলেকট্রন বর্জন হয়, ফর এক্সাম্পল অ্যানায়ন থেকে যদি ইলেকট্রন বর্জন হয়, ধরো যাক Cl-, ক্লোরিন। ক্লোরিন একটা অ্যানায়ন আছে, সে করলো কি, একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হলো। তাহলে এইখানে ক্লোরিনের যে অ্যানায়ন ইলেকট্রন বর্জন করলো, তাহলে ক্লোরিনের কি হলো, ক্লোরিন অ্যানায়নের কি হলো, জারণ হলো। ঠিক আছে, আরও দেখা যাক অক্সিজেন 2-, ও দুখানা ইলেকট্রন ত্যাগ করলো, এই অক্সিজেন পরমাণু তৈরি করলো, তাহলে এটাও কি হবে, জারণ হবে। তাহলে জারণ এই তিনটে ভাবে হতে পারে আধুনিক পদ্ধতিতে। ঠিক আছে, এবার আসি বিজারণ। বিজারণ কাকে বলে, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে, কোনো পরমাণু বা আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলা হচ্ছে, বিজারণ। জারণের ঠিক উল্টো, জারণে হচ্ছে কি ইলেকট্রন বর্জন করছে, আর বিজারণে ইলেকট্রন গ্রহণ করছে। তো এবার দেখা যাক বিজারণ কিভাবে, মানে কোনো পরমাণু বা আয়ন কিভাবে ইলেকট্রন গ্রহণ করতে পারে। পরমাণু দ্বারা ইলেকট্রন গ্রহণ, একদমই সহজ এক্সাম্পল, ক্লোরিন। ক্লোরিন করলো কি, একটা ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে ক্লোরিন মাইনাস হলো, তাহলে এটা কি হলো, ক্লোরিন পরমাণুর বিজারণ হলো। অক্সিজেন দুখানা ইলেকট্রন গ্রহণ করলো, অক্সিজেন 2- হলো, তাহলে এটা কি হলো, এটা বিজারণ হলো। সেকেন্ড, ক্যাটায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণ, যেমন ধরো সোডিয়াম আয়ন তৈরি হয়েছিল, অলরেডি ক্যাটায়ন তৈরি হয়েছিল, ও একটা ইলেকট্রন নিল, নিয়ে সোডিয়াম তৈরি করলো। বা ক্যালসিয়াম 2+, দুখানা ইলেকট্রন নিল, নিয়ে ক্যালসিয়াম নিস্তড়িত পরমাণু তৈরি করলো। তাহলে এগুলো হচ্ছে সব বিজারণের উদাহরণ। আচ্ছা, এবার দেখা যাক উচ্চ যোজ্যতার ক্যাটায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণ। খুব সহজ এক্সাম্পল, ফেরিক আয়ন ছিল, এ একটা ইলেকট্রন নিয়ে ফেরাস আয়ন তৈরি করলো, এটা কি হবে, বিজারণ। আরেকটা এক্সাম্পল, Cu2+ ছিল, কিউপ্রিক ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করে কিউপ্রাস হলো, তাহলে এটাও কি হলো, এটাকে বিজারণের উদাহরণ হলো। নিম্ন আধান বিশিষ্ট অ্যানায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণ, এটাও একটা খুব ভালো এক্সাম্পল হতে পারে। যেমন অক্সিজেন প্রথমে একটা ইলেকট্রন গ্রহণ করে একটা অ্যানায়নে পরিণত হয়েছিল, এ করলো কি, ফার্দার আবার একটা ইলেকট্রন গ্রহণ করে ও 2- হলো, তাহলে এটা কি হলো, এই অ্যানায়নটার কিন্তু বিজারণ হলো। আরও এক্সাম্পল হতে পারে, যেমন MnO4 মাইনাস অলরেডি ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করলো, Mn4 2- হলো,
তো এই হচ্ছে আমাদের বিজারণ। তো জারণ হলে ইলেকট্রন গ্রহণ করবে, সে যেই করুক, পরমাণু করতে পারে, আয়ন করতে পারে, পরমাণু জোট করতে পারে, অর্থাৎ মূলকগুলো করতে পারে। আর জারণের ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করবে, আর বিজারণের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করবে। আবার ফার্দার বলছি, জারণের ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ, আর বিজারণের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ। এবার জারক পদার্থ, বিজারক পদার্থ, এই কনসেপ্টটাও কিন্তু আমাদের খুব দরকার। তো প্রথমে জারক পদার্থ আর বিজারক পদার্থ কাকে বলে একটু আমরা দেখে নিই। প্রথমে আসি জারক পদার্থ। কোনো বিজারণ প্রক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করছে, যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করছে অর্থাৎ নিজে বিজারিত হচ্ছে, যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করা মানে তো বিজারণ, আমরা আগেই পড়লাম, ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হচ্ছে, সে তো কারোর কাছ থেকে ইলেকট্রনটা নিচ্ছে। তো ইলেকট্রন নিচ্ছে, তাহলে সে হচ্ছে নিজের বিজারণ হচ্ছে, সে কিন্তু জারক পদার্থ। এটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। যেমন ক্লোরিন। ক্লোরিন হচ্ছে কি, একটা ইলেকট্রন নিয়ে Cl মাইনাস হলো, তো সেই যে ইলেকট্রনটা ও তো কারোর কাছ থেকে নিয়েছে, যার কাছ থেকে নিয়েছে সে তো ইলেকট্রন ত্যাগ করেছে, ঠিক আছে। ত্যাগটা কার করেছে, কার জন্য? ক্লোরিনের জন্য। তাহলে ক্লোরিন হলো জারক পদার্থ, অর্থাৎ জারক পদার্থের কিন্তু বিজারণ হয়। এবার আসছে বিজারক পদার্থ। যে পদার্থ ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয়, তাহলে তাকে বলা হয় বিজারক দ্রব্য। যে পদার্থ ইলেকট্রন বর্জন করে অর্থাৎ নিজে জারিত হয়, তাকে বিজারক দ্রব্য বলে। হয় তাহলে না, তাকে বিজারক দ্রব্য বলে। এটা এক্সাম্পল দিয়ে বোঝালেই বুঝতে পারবে বিষয়টা। এটা হচ্ছে, ধরো সোডিয়াম। সোডিয়াম করলো কি, একটা ইলেকট্রন ছেড়ে দিল, কি তৈরি হলো, Na+। তাহলে নিজের কি হলো, জারণ হলো, সে তো কাউকে ইলেকট্রন দিল, তাহলে এর কি হলো, বিজারণ হলো, সরি এর জারণ হলো, তার কিন্তু বিজারণ হলো। দুটোকে যদি কম্বাইন করি, দেখো ধরো সোডিয়াম কি করলো, একটা ইলেকট্রন দিল, দিয়ে Na+ তৈরি করলো। ক্লোরিন এই ইলেকট্রনটা করলো কি, গ্রহণ করলো, দিয়ে Cl মাইনাস হলো। তাহলে সোডিয়াম হচ্ছে বিজারক, আর ক্লোরিন হচ্ছে জারক। তাহলে বিজারকের জারণ হয়, জারকের বিজারণ হয়। আর একটা এক্সাম্পল নিয়ে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। জিঙ্ক প্লাস CuSO4, এটা কি তৈরি করবে, এটা তৈরি করে হচ্ছে ZnSO4 আর Cu। ক্যানভাসটা একটু আমি বাড়িয়ে নিলাম। তাহলে এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কি হয় দেখো, এই বিক্রিয়াটা কি হচ্ছে, জিঙ্ক জিঙ্ক করে কি, ইলেকট্রন ত্যাগ করে, দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn+ হয়, Zn2+। কপার সালফেট ভেঙে যায়, ভেঙে কি তৈরি হয়, Cu2+, SO4 2- হয়। এইবার কপার করে কি, কপার করে কি 2+, এই যে দুটো ইলেকট্রন ও ত্যাগ করেছিল, সেই ইলেকট্রন দুটো কপার নিয়ে নেয়, কপার নিয়ে কি তৈরি করে, Cu তৈরি করে। আর এই যে Zn+2+ হয়েছিল, আর এই যে SO4 2- হয়েছিল, এরা পাশাপাশি আসে, অর্থাৎ Zn2+ প্লাস SO4 2- এরা প্লাস পাশাপাশি এসে তৈরি করে ZnSO4 তৈরি করে। তাহলে দেখো জিঙ্ক, জিঙ্ক এখানে কি হয়েছে, জিঙ্কের জারণ হলো, আর কপার হচ্ছে বিজারণ হলো।
আমি যদি এইটা এখানটায় দেখাই, তাহলে জিঙ্ক, এটা কি হয়েছে, জারণ হলো। কপার, এর কি হলো, বিজারণ হলো। এইবার যদি আমরা লিখি জারক, জারককে, জারক হচ্ছে, তাহলে জারক যার, সেটা হচ্ছে কপার সালফেট বা কপার। আর বিজারককে হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো এই যে কনসেপ্টটা একটু তোমরা বারবার দেখে বোঝার চেষ্টা করো। এটা কিন্তু আমাদের ধাতুবিদ্যা, রসায়নের যে ধাতুবিদ্যা অধ্যায়টা আছে তার জন্য একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। আমি অন্য কোনো দিন জারণ সংখ্যা দিয়ে বা অন্য কোনো ক্লাসে জারণ সংখ্যা দিয়ে কিভাবে জারণ বিজারণ হয় এটা আমরা বোঝাবো। ওটাও কিন্তু আধুনিক একটা তত্ত্ব। তো জারণ সংখ্যা সম্বন্ধে আমরা পরে কোনো একটা ক্লাসে আলোচনা করব। তো এই ছিল আজকে আমাদের আলোচনা।